গণতন্ত্রের সংজ্ঞা আপনার কাছে কি? গণতন্ত্র হচ্ছে ওই দেশের জনগণের মুক্তি। একটি নিরপেক্ষ এবং স্বচ্ছ ইলেকশন যেন হয় সেটা অবশ্যই নিশ্চিত করা। পরবর্তী সরকার হচ্ছে তরুণ বান্ধব হবে, ভবিষ্যতে হচ্ছে তরুণ, আর তরুণদের কথা যদি শোনা হয় তাহলেই ভবিষ্যৎ উজ্জ্বল হবে। কথায় আছে গণতন্ত্র জনগণের শাসন, এবং এই গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম একটি মাধ্যম হলো নির্বাচন। সামনে আসছে নির্বাচন, এবং সেই নির্বাচনকে সামনে রেখেই আজকে আমরা শুনবো বাংলাদেশের মানুষদের কথা। আজকে এই আলোচনায় আমাদের সাথে উপস্থিত আছেন দৈনিক বাংলাদেশ বাণীর সাংবাদিক আলমগীর কবির সোহাগ, এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোসাম্মদ তাজিন, এবং আরও উপস্থিত আছেন মুমতাহিনা শাবনম অহনা, ইয়ুথ অ্যাক্টিভিস্ট। আপনাদের সকলকে আজকের এই আলোচনায় স্বাগতম। আমি শুরুতেই হলো আলমগীর কবির সোহাগ, আপনার কাছে চলে যাব। সোহাগ, আপনি গণতন্ত্র বলতে আসলে কি বোঝেন, বা গণতন্ত্রের সংজ্ঞা আপনার কাছে কি? ধন্যবাদ আপনাকে। আসলে গণতন্ত্র বিশাল একটা ব্যাপার। এই ছোট্ট পরিসরে যদি বলতে চাই, গণতন্ত্র হচ্ছে একজন মানুষের ওই দেশের জনগণের মুক্তি, নিজের স্বাধীনতা, নিজের নিরাপত্তা, সর্বোপরি মৌলিক চাহিদাগুলোর একজন গণতান্ত্রিক রাষ্ট্রে একজন মানুষের ইন্ডিভিজুয়ালি যে চাহিদাগুলো, এটাকে গণতন্ত্রের মাধ্যমেই যদি সঠিক, সুন্দর এবং আইনের মধ্য থেকে পূরণ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে গণতন্ত্রের বিকল্প আছে বলে আমি মনে করি না। তো সেক্ষেত্রে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আমাদের এই দেশের উঁচু নিচু, কোনো রকম বৈষম্য দূর করার ক্ষেত্রে গণতন্ত্রের চর্চা এবং এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে আসলেই গণতন্ত্রের আমি বলবো যে জনক। ধন্যবাদ আলমগীর কবির সোহাগ। আমি এবার একটু চলে যাব মোসাম্মদ তাজিন আপনার কাছে। মোসাম্মদ তাজিন, আপনি এই পুরো আমাদের বরিশাল শহরের যে আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয় আছে, সেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, এবং সেই জায়গা থেকে আপনি আসলে একজন ভোটার, বাংলাদেশের একজন নাগরিক। তো আপনার মতে নির্বাচন সফল করতে ইলেকশন কমিশনের ভূমিকা কতটুকু গুরুত্বপূর্ণ? ধন্যবাদ আপনাকে। নির্বাচন সফল করতে আমি মনে করি ইলেকশন কমিশনের ভূমিকাটাই সবচেয়ে বেশি, কারণ একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই হচ্ছে ইলেকশন কমিশনের দায়িত্ব। ভোটার তালিকা তৈরি করা, এছাড়াও রয়েছে ভোটার এবং প্রার্থীদের অধিকারটা সুনিশ্চিত করা কিন্তু নির্বাচন কমিশনারই দায়িত্ব। এছাড়াও যদি বলি যে নির্বাচন যে স্থান, নির্বাচন ভোট কেন্দ্রে আমাদের একটি আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে নির্বাচন কমিশন ভূমিকা রাখে। ধন্যবাদ তাজিন আপনার উত্তরের জন্য। তাজিন, আপনার কাছে আমার আরেকটা কোশ্চেন আছে, যে আপনার এলাকায় ইলেকশন কমিশনের প্রস্তুতিটা কেমন, এবং তাদের নেওয়া যে পদক্ষেপগুলো কতটা কার্যকর হয়েছে বলে আপনার মনে হয়? ধন্যবাদ। আমার এলাকায় যদি বলি, ইলেকশন কমিশনের পদক্ষেপ হিসেবে তারা হচ্ছে ভোট কেন্দ্র সংস্কার করছে। ভোট কেন্দ্র সংস্কার করা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভোট কেন্দ্রে কোনো ধরনের অনিয়ম হচ্ছে কিনা তার জন্য হচ্ছে ভোট কেন্দ্র সংস্কারটা জরুরি। সিসিটিভি ক্যামেরা এবং আইন প্রণয়ন করা। এছাড়াও আমি মনে করি যে নির্বাচন কমিশনের আরও কিছু দায়িত্ব রয়েছে, যে তারা সঠিক এবং দক্ষ প্রিজাইডিং অফিসার নিয়োগ করা, এবং একই সাথে ভোটারদের সচেতন করার জন্য যে সচেতনতা ক্যাম্পেইন তৈরি করা, এগুলো হচ্ছে নির্বাচন কমিশন করছে। ধন্যবাদ তাজিন। আমি এবার একটু চলে যাব মুমতাহিনা শাবনম অহনা আপনার কাছে। অহনা, আপনার মতে আপনার এলাকায় একটি সুষ্ঠু ইলেকশন বা নির্বাচন নিশ্চিত আসলে কি কি পদক্ষেপ নেওয়া জরুরি বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। খুবই সুন্দর একটা প্রশ্ন। আমি আমার আলোচক মোসাম্মদ তাজিনের থেকে একটু কথা ধার চেয়ে নিচ্ছি। সেটা হচ্ছে ভোট কেন্দ্রের সংস্কার। আমি বিগত সালগুলোতে একবারই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের ভোট কেন্দ্রে প্রচুর পরিমাণে অনিয়ম রয়েছে। আমাদের ভোট কেন্দ্রে প্রার্থীরা খুব সহজেই ঢুকে যেতে পারে ভোট দেওয়া অবস্থায়, এবং তারা তখনও অবস্থাতেও প্রভাবিত করতে পারে ভোটারদেরকে। তো আমার কাছে মনে হয় সবচেয়ে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে সিসিটিভি ক্যামেরা লাগানো, এবং তার সাথে সাথে আইন প্রণয়নে আরো জোরদার করা, এবং একটি নিরপেক্ষ এবং স্বচ্ছ ইলেকশন যেন হয় সেটা অবশ্যই নিশ্চিত করা। ভোটার এবং প্রার্থীদের
যে অধিকার আছে, এবং অবশ্যই ভোটার যেন কোনোভাবেই কোনো ভয় ভীতি বা টাকা কোনোভাবেই যেন প্রভাবিত না হয়, সেটিও লক্ষ্য রাখা অবশ্যই একটা আমাদের সুষ্ঠু ইলেকশনের জন্য দরকার। এবং আরো একটা জিনিস হচ্ছে ভোটার যেন তাদের ভোটটা যেন মানে ভোট প্রদানের জন্য একদম পুরো স্বাধীনভাবে দিতে পারে, সেটাও খেয়াল রাখতে হবে আমার মনে হয়। আর তাছাড়া আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমাদের ভোট কেন্দ্রে অবশ্যই এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে প্রশিক্ষিত এবং শিক্ষিত দক্ষ এবং শিক্ষিত তার সাথে সাথে দক্ষ অফিসার প্রয়োগ করতে হবে। ধন্যবাদ অহনা আপনার সুন্দর মতামতের জন্য। আমি এবার একটু চলে যাব আলমগীর কবির সোহাগ আপনার কাছে। সোহাগ, আপনার কাছে গণভোট নিয়ে আসলে আপনি গণভোট নিয়ে কি আপনার মতামত, বা গণভোট নিয়ে আসলে আপনি কি চিন্তা করতেছেন, যে সামনে গণভোটের একটা বিষয় আসছে, তো আপনার মতামত একটু জানতে চাবো গণভোট। ধন্যবাদ আপনাকে। আসলে গণভোট আর এমনিতে যে নির্বাচন, এটার মধ্যে একটা বেসিক পার্থক্য রয়েছে। এটা দুঃখজনক হলেও সত্যি, এটা আমাদের জনসাধারণ যারা ভোটার আছেন তাদের মধ্যে এই ধারণাটা কম। আসলে গণভোট আর নর্মালি যে ভোট, একটা হচ্ছে নর্মাল যেই ভোটটা আমরা করি, যেমন যেই ভোটটা আমাদের সামনে চলে আসছে, সেটা হচ্ছে আমাদের স্থানীয় প্রতিনিধি নির্বাচন করা। আর গণভোটটা হচ্ছে একটা নির্দিষ্ট বিষয়কে অ্যাড করা। সেটা হতে পারে কি আপনাদের কনফার্ম যে আমাদের যে সংবিধান রয়েছে, যেহেতু আমরা যুগের সাথেই পৃথিবী চলমান, আমরাও পৃথিবীর বাইরে না, সেক্ষেত্রে প্রতিনিয়ত আমাদের যুগের সাথে তাল মিলিয়ে চলার ক্ষেত্রে প্রতিনিয়ত ভাঙতে হয়। ইন এ সেন্স আমাদের কিছু নিয়ম হয়তো অতীতে কাজ করতো, এখন সেভাবে কাজ করছে না, এটাকে আরেকটু বেটার করে এটাকে সংযোজন করা, বা কোনো এরকম কোনো আইন থাকে যেটা হয়তো জনস্বার্থে, জনগণের গণতন্ত্রের ক্ষেত্রে প্রয়োগের ক্ষেত্রে গণতন্ত্রের মানে বিরুদ্ধে দাঁড়ায়, সেরকম কিছু বিয়োজনের ক্ষেত্রে এই গণভোটটি করা হয়। তো মোদ্দা কথা হচ্ছে গণভোটটা হচ্ছে আমরা কোনো নির্দিষ্ট বিষয়কে সামনে নিয়ে নির্দিষ্ট করে ভোটের ব্যবস্থা করা, যার রেজাল্টের উপরে ভিত্তি করে এটা আইনে পরিবর্তন হবে, সংবিধানে সংযোজন হবে। সেক্ষেত্রে কোনো আইন বাতিলও হতে পারে, আবার সংযোজন হতে পারে, নির্দিষ্ট করা। আর নর্মাল ইলেকশনের কথাতে বললাম, আমি যদি ভুল না করে থাকি 1991 সালে এরকম একটি গণভোট বাংলাদেশে হয়েছিল। সেটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট যেটা ছিল, সেটার থেকে প্রধানমন্ত্রী সংসদীয় শাসন ব্যবস্থাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি বিতর্কের তৈরি হয়েছিল। সেই বিতর্ক নিরসনের ক্ষেত্রে এই গণভোটটি আয়োজন করা হয়। তো এই তো গণভোটটা হচ্ছে যেটা বলা, যে আমাদের সংবিধানকে সমৃদ্ধ করার ক্ষেত্রে, সংযোজন বিয়োজন করার ক্ষেত্রে একটি ভালো নিয়ামক আমি বলবো। সোহাগ, আপনার কাছে আমি আরেকটা বিষয় জানতে চাবো। এই যে যেহেতু বললেন আপনি গণভোট নিয়ে, তো এই যে প্রক্রিয়াটা, এটা কতটুকু কার্যকর হবে বলে আপনার মনে হয়? এখন দেখুন, এটা কার্যকরের টোটালটাই ডিপেন্ড করবে যে আপকামিং যে সরকারটা আসবে। আসলে আইন তো সংবিধানে থাকবে, আইন থাকে, আইনের বিভিন্ন ধারা থাকে, কিন্তু আমরা আইনটা কখন জনগণ সুফল পায়, যখন এটা প্রয়োগের ক্ষেত্রে আসে। এখন প্রয়োগের ক্ষেত্রে তো আমরা ভোট দেওয়ার পরে আসলে কিন্তু আমাদের কোনো দায়িত্বটা ওইখানেই শেষ। দায়িত্বটা শেষ বলতে তখন আমাদের এই বলটা আমাদের জনগণের কোর্টে থাকে না, তখন একটা সরকারের কোর্টে যারা দেশ পরিচালনা তাদের হাতে চলে যায়। সেক্ষেত্রে তাদের যদি ইচ্ছা থাকে যে না ঠিক আছে, জনগণের এই ইচ্ছাটাকে, আশাটাকে, যেটা জনগণ পক্ষে ভোট দিয়েছেন, মেজরিটি মানুষ এর পক্ষে ভোট দিয়েছেন, সেটাকে যদি কার্যকর করতে হয়, সেই ক্ষেত্রে ওই সময়ের যে সরকার থাকবেন তাদের সদিচ্ছার একটা দায় থেকেই যায়। ধন্যবাদ সোহাগ আপনাকে আপনার মতামতের জন্য। এবার আমি একটু চলে যাব অহনা আপনার কাছে। অহনা, আপনি বরিশালের একজন বাসিন্দা, বরিশালের একজন নাগরিক। সো সেই জায়গা থেকে অহনা, আপনার কাছে বরিশাল অঞ্চলের সবচেয়ে বড় সমস্যাগুলো কি কি, এবং এই সমস্যাগুলোর নিরসনে সামনে যে যারা প্রার্থী আছে, নির্বাচন প্রার্থী, তাদের কাছ থেকে আপনার কি প্রত্যাশা? ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য। খুবই সুন্দর একটা প্রশ্ন। বরিশালে যদি দুর্যোগ ভিত্তিক সমস্যা দেখি, তাহলে হচ্ছে সবচেয়ে প্রথমেই ধরা হয় নদী ভাঙনকে, এবং আরো আছে জলবদ্ধতা। আর তার সাথে সাথে আমাদের প্রচুর পরিমাণে দুর্বল অবকাঠামো রয়েছে, আমাদের শহর ভিত্তিক বলুন বা গ্রাম ভিত্তিক বলুন। তো এর ছাড়াও আমাদের যদি তরুণদের সমস্যার কথা বলি, তাহলে হচ্ছে আমাদের কর্মসংস্থানের স্বল্পতা এত পরিমাণে কমে গেছে বরিশালে, যার কারণে যারা তরুণ আমরা, তারা অনেক বেশি রাজধানীমুখী হয়ে যাচ্ছি।
এই কারণে দেখা যাচ্ছে যে আমাদের বরিশালের কর্মসংস্থান নেই এবং সেই পরিমাণে আমাদের অর্থটাও বরিশালে পাচ্ছে না বরিশাল। এছাড়াও যদি আমি একটু ধরি, বরিশালে আরো একটা সমস্যা হচ্ছে বড়, যোগাযোগের বৈষম্যতা। এই যোগাযোগের বৈষম্যতা দেখা যাচ্ছে আমাদের গ্রাম এবং শহরের মধ্যে। এক্সাম্পল যদি আমি দিই তাহলে হচ্ছে আমরা কিছুদিন আগে আমি একটা প্রকল্প করেছি, প্রকল্পের সাথে যুক্ত ছিলাম। প্রকল্পটায় দেখা গেছে যে আমাদের যারা গর্ভবতী নারী এবং হ্যান্ডিক্রাফট মানুষ আছে তারা হচ্ছে একটু গ্রাম সাইড, যদি আমি নদীমাতৃক গ্রাম সাইডের দিকে যাই তাহলে হচ্ছে হিজলা, মুলাদি এইসব জায়গাতে দেখা গেছে যে তাদের যে প্রয়োজনীয় যে ম্যাটেরিয়ালগুলো তাদের কাছে পৌঁছে দিতে এবং তারা যে শহরে এসে চিকিৎসা নেবে এই ক্ষেত্রে অনেক বেশি তারা সমস্যায় পড়েছে, যেটা হচ্ছে যাতায়াত মাধ্যমের সমস্যা। এর কারণটাই হচ্ছে যোগাযোগের বৈষম্যতা। তারা ঠিক মতো যে কোনো রাতের বেলা যদি একটা গর্ভবতী নারী অসুস্থ হয়ে পড়ে, তারা সেই সময়টায় বরিশালে শহরে আসার জন্য তারা সঠিকভাবে চিকিৎসা পাওয়ার জন্য তারা যোগাযোগটা করতে পারছে না, যার কারণে দেখা যাচ্ছে আমাদের চিকিৎসা ক্ষেত্রেও সমস্যা দেখা যাচ্ছে, তার সাথে সাথে শিক্ষা ক্ষেত্রেও সমস্যা দেখা যাচ্ছে। আর আপনার দ্বিতীয় প্রশ্নটা ছিল আমার কি প্রত্যাশা। আমার প্রত্যাশা হচ্ছে এই সমস্যাগুলি সমাধান। আমাদের যে এই নদী কেন্দ্রিক যে জায়গাগুলো রয়েছে তাদের সাথে একটি সুষ্ঠুভাবে যাতায়াত মাধ্যমটা যেন সুন্দরভাবে যোগাযোগটা হতে পারে, তাহলে সেই ব্যবস্থাটা যদি আমাদের প্রার্থীরা করতে পারে তাহলে অবশ্যই আমি খুবই খুশি হব আমাদের বাংলাদেশ এবং বরিশালের নাগরিক হিসেবে। তার সাথে সাথে আমাদের তরুণদের জন্য যদি বরিশালী কর্মসংস্থানের ব্যবস্থা স্টার্ট আপ হোক, আর তার সাথে সাথে আমাদের যে দক্ষতা আর যে মানসম্মত শিক্ষার যে ব্যবস্থাটা সেটা যদি একত্রে ব্যালেন্সিং ভাবে গড়ে তোলা যায় তাহলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়। ধন্যবাদ অহনা, আপনার যে প্রত্যাশা, এই প্রত্যাশাগুলো আমরা চাই যে প্রত্যাশাগুলো পূরণ হোক এবং আপনি যে বিষয়গুলো বলেছেন তার জন্য ধন্যবাদ। আমরা আপনার কাছে আবার ফিরে আসবো। আমি এখন চলে যাচ্ছি একটু তাজিনের কাছে। তাজিন, একজন তরুণ প্রতিনিধি হিসেবে বাংলাদেশের তরুণরা আসলে আসন্ন যে সরকার আসছে তাদের কাছ থেকে আসলে কি প্রত্যাশা বা আপনারা আসলে কি চাচ্ছেন তাদের কাছ থেকে, যদি একটু বলুন। ধন্যবাদ আপনাকে। তরুণ হিসেবে বাংলাদেশের এবং বাংলাদেশের নাগরিক হিসেবে আমার প্রত্যাশা যদি বলি, আসন্ন যে ইলেকশন সেখানে শুধুমাত্র তারা প্রত্যাশা দিবে না, যারা দিচ্ছে শুধুমাত্র প্রত্যাশা নয়, বাস্তব ভিত্তিক বিভিন্ন পরিকল্পনা তাদেরকে করতে হবে। এবং বাংলাদেশের হচ্ছে 50% বেশি হচ্ছে তরুণ, এবং এই তরুণদের পরিকল্পিতভাবে এবং দক্ষভাবে জনশক্তিতে রূপান্তর করা সবচেয়ে বেশি প্রয়োজন বলে আমি মনে করি। এবং এর মূলে রয়েছে যে শিক্ষা ক্ষেত্রে যে ঘাটতিটা, আমাদের বর্তমানে শিক্ষা ব্যবস্থা থেকে আমাদের শিক্ষাকে আরো বেশি উন্নত করতে হবে এবং মানসম্মত করতে হবে। কারণ বর্তমান শিক্ষা ব্যবস্থা হচ্ছে পরীক্ষা নির্ভর। আমি মনে করি এটাকে বাস্তব ভিত্তিক করতে হবে। ডিজিটালাইজেশন সবচেয়ে বেশি জরুরি, কারণ বর্তমানে দেখা যায় যে অনেক মেধাবী শিক্ষার্থী শুধুমাত্র সার্টিফিকেট বা ডিগ্রি অর্জন করেই বের হয়ে যাচ্ছে, কিন্তু চাকরির বাজারে তারা স্কিল না থাকার কারণে যথাযথ মূল্যায়ন পাচ্ছে না। সেই জন্য আমি মনে করি তাদেরকে আরো বেশি স্কিলড করার জন্য যে বিভিন্ন ধরনের প্রোগ্রামে অংশগ্রহণের ব্যবস্থা করে দিতে হবে। এছাড়াও কর্মসংস্থানের যদি কথা বলি, সেখানে কর্মসংস্থানের ঘাটতি তো বাংলাদেশে থাকার কারণেই মূলত এই বেকারত্ব। আর কর্মসংস্থানে যুক্ত হওয়ার ক্ষেত্রে দেখা যায় যে ন্যায্যভাবে এবং সঠিকভাবে মূল্যায়ন করা জরুরি। আর আসন্ন যে সরকার এবং নির্বাচন থেকে আমি এটাই আশা করি যেন যে পরবর্তী সরকার হচ্ছে তরুণ বান্ধব হবে, কারণ ভবিষ্যৎই হচ্ছে তরুণ, আর তরুণদের কথা যদি শোনা হয় তাহলেই ভবিষ্যৎ উজ্জ্বল হবে বলে মনে করি। ধন্যবাদ তাজিন আপনাকে, আপনার সুন্দর যে প্রত্যাশা, সেই প্রত্যাশাগুলো বাংলাদেশের তরুণদের পক্ষ থেকে আপনি বলেছেন। আমি এবার একটু চলে যাব আলমগীর কবির সোহাগ আপনার কাছে আবার। আপনি বরিশালের একজন স্থায়ী বাসিন্দা এবং দীর্ঘদিন যাবত আপনি বরিশালে বসবাস করছেন। তো আপনার চোখে বরিশালের প্রধান সমস্যাগুলো কি কি এবং এই সমস্যাগুলো নিরসনে নির্বাচনী প্রার্থী যারা আছেন তাদের কাছ থেকে আপনাদের কি প্রত্যাশা? বরিশাল একটি মেট্রো সিটি। মেট্রো সিটির অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে। সেক্ষেত্রে আমি বলতে বাধ্য হচ্ছি যে একটা মেট্রো সিটি যেরকম সুযোগ সুবিধা থাকা উচিত সেটার সুযোগ সুবিধা অনেক কম অন্যান্য মেট্রো সিটি যদি আমরা ধরি আর কি। তো মোটা দাগে আমাদের এই শহরের সমস্যা বলতে আমি প্রথমে বলবো যে চিকিৎসা। আমরা সবাই জানি যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ একটি রয়েছে এবং এটার এই হসপিটালের উপরে আমাদের হাসপাতালের উপরে টোটাল বরিশাল সারাউন্ডিংয়ে যত জেলা আছে সমস্ত জেলার চিকিৎসা এখানে করা হয়। আর এই রোগীর চাপ সামলাতে গিয়ে যে নর্মালি যে চিকিৎসা ব্যবস্থা এখানে থাকা উচিত ছিল সেটা নেই এবং এটা অনেক দিন যাবত এই সমস্যা আমাদের, আমি তো বলবো যে অনেক পুরনো। এটার দিকে নজর দেওয়ার জরুরি
দ্বিতীয় হচ্ছে আমার বরিশালের আইন শৃঙ্খলা। হ্যাঁ, ইদানিং একটি নতুন ইয়ে তৈরি হয়েছে যে কিশোর গ্যাং, এটা নিয়ন্ত্রণের ব্যবস্থা, এবং এই কিশোর গ্যাংয়ের পেছনে রাজনৈতিক ছত্রছায়া রয়েছে বিভিন্ন দলের। এটাকে শক্ত হাতে যারা জনপ্রতিনিধি হবেন ভবিষ্যতে এটা মাথায় রাখবেন, এবং মাথায় রাখা জরুরি, কারণ দিন শেষে জনগণের নিরাপত্তাই হচ্ছে আসল। আর তৃতীয় হচ্ছে যে আমাদের মশা এই শহরের, এটা অনেক দিন যাবতই আমরা ভুক্তভোগী এই শহরের, এবং বিগত 3-4 মাসে যদি আপনি রেজাল্টটা দেখেন যে বাংলাদেশে যে কয়টি ডেঙ্গু অঞ্চল রয়েছে যেটা প্রকোপ আকার ধারণ করে, তার মধ্যে বরিশাল, বরগুনা সবচেয়ে, এই যেহেতু বরিশালের মধ্যে, আমাদের বরিশালও এটার বাইরে ছিল না। আমরা এই ডেঙ্গুর কারণে, এই মশার কারণে আমরা কিন্তু এই শহরের মানুষ অনেক ভুক্তভোগী। আর শেষ সেটা হচ্ছে জলাবদ্ধতা। এটা আমাদের মানে অনেকটা, আমি যদি বলি যে মানুষ বলতে 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 এখন আর মানুষ বলে না, আমরা হ্যাবিচুয়েট হয়ে যাচ্ছি, যেটা আমরা ধরে নিয়েছি বরিশালে থাকা মানে হচ্ছে বর্ষার সময় আমরা পানির মধ্যেই থাকবো। হ্যাঁ, আর জলাবদ্ধতা এত নির্মম একটা জিনিস, যারা এর ভিতরে না পড়েছে, এর শিকার না হয়েছে, তারা আসলে বুঝবে না। তো সেক্ষেত্রে সামনে যে জনপ্রতিনিধি আসবেন তাদের প্রতি আমি একজন বরিশালের নাগরিক হিসাবে, সচেতন মানুষ হিসাবে আমার দাবি থাকবে এই সমস্যাগুলোকে মোটা দাগে সমাধানের চেষ্টা তারা করবেন। তাহলে হয়তো আমরা আসলে বলতে পারবো আমরা বরিশালের প্রাচ্যের ভেনিস, মেট্রো সিটি বরিশালের বাসিন্দা। ধন্যবাদ সোহাগ। আমি এবং আশা রাখি আপনার কথার সাথে যে সামনে যারা আসবেন তারা আপনাদের এই প্রত্যাশাগুলো পূরণ করবেন। আমি এবার চলে যাব মুমতাহিনা শবনম অহনা আপনার কাছে। অহনা, আপনি একজন ইয়ুথ অ্যাক্টিভিস্ট বরিশালের, এবং বরিশালে পর্যটন হিসেবে দিন দিন জনপ্রিয়তা বেড়ে চলছে বরিশালের। সেই জায়গা থেকে পর্যটনকে কেন্দ্র করে আসন্ন সরকার বরিশালে যে কর্মসংস্থানের বৃদ্ধি করার সুযোগ আছে, সেই সুযোগটাকে আপনি আসলে কিভাবে দেখছেন, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে আপনার আসলে কি প্রত্যাশা যাতে বরিশালে কর্মসংস্থানে বৃদ্ধি করা? কারণ আপনি একটা বিষয় বলেছেন যে বরিশালের তরুণরা কর্মসংস্থানের জন্য রাজধানীমুখী হচ্ছে, তো যাতে রাজধানীমুখী না হয়ে নিজের শহরেই তারা কর্মসংস্থানের সুযোগটা পায়, সেই ক্ষেত্রে আপনার আসলে কি চিন্তা বা আপনি কি প্রত্যাশা করছেন? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, বরিশালে আসলে কর্মসংস্থান নেই বললেই চলে। বরিশাল নদীমাতৃক অঞ্চল। আমাদের চারিদিকে আমাদের সবচেয়ে বেশি যেটা আমরা চোখে পড়ে সেটা হচ্ছে নদী। চারিদিকে কীর্তনখোলার পাড়ে আমরা সারাদিন বরিশালের মানুষ ঘুরতে আসলেও বসে থাকে। তো এই যে জায়গাগুলো, যে পর্যটক জায়গাগুলো, এগুলোর সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের অনেক মানুষ আছে যারা শুধু বাংলাদেশ, বরিশাল কেন, বরিশালের বাইরে যারা আছে তারা অনেকেই জানে না বরিশালে কোথায় কোথায় ঘোরার জায়গা আছে। তারা খুব কম সংখ্যক জায়গা জানে, যেটা যদি বলি পেয়ারা বাগান বা সাতলার বিল, এই জায়গাগুলো ছাড়া তারা আসলে বরিশাল বা কুয়াকাটা, এই জায়গাগুলো ছাড়া তারা আসলে জানে না বরিশালে আরো ঘোরার জায়গা আছে। আমাদের বরিশালে পর্যটন জায়গাগুলো আসলে এখন পর্যন্ত মানুষের সামনে সেইভাবে প্রকাশিত পায়নি। এর কারণ হচ্ছে আমাদের প্রচারণার ব্যবস্থায় অনেক বেশি ঘাটতি, আর তার সাথে সাথে যোগাযোগ এবং যাতায়াত মাধ্যমে ঘাটতি। যাতায়াত যে জায়গাগুলো, আমরা যদি রোড বলি, সেই রোডগুলো, ওই পর্যটন কেন্দ্রগুলোতে যাওয়ার জন্য যে রোড, সেই রোডগুলো খুবই খারাপ অবস্থা। তো এই জিনিসগুলো যদি ঠিক করা হয় তাহলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়। আর তার সাথে সাথে আমাদের যে আমি যদি বলি কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের টুরিস্ট গাইড, এই জিনিসটাকে বরিশাল বলি বা বাংলাদেশের মানুষ বলি এতটাই হেয় চোখে থাকে। আমরা যদি একটু ইউরোপিয়ান কান্ট্রিগুলো যদি চলে যাই, রোম বা অন্য জায়গাগুলোতে, এই জিনিসটা নিয়ে আমাদের বাংলাদেশের মানুষ, ছাত্রছাত্রীরাই পড়াশোনা করতে যায় ট্যুরিজম নিয়ে, এবং তারা টুরিস্ট গাইড হয়ে ওই দেশের বিভিন্ন জায়গা সম্পর্কে জ্ঞান নিয়ে মানুষকে সেই জিনিসগুলো সম্পর্কে জানাতে আগ্রহ বোধ করে, এবং তার জন্য তারা অনেক বড় রকমের তাদের একটা কর্মসংস্থান হয়ে যায়, এবং তার জন্য তারা অর্থনৈতিকভাবেও সচ্ছল হয়ে যায়। কিন্তু বাংলাদেশে যে জিনিসটা হচ্ছে, আমরা লোকাল মানুষ ছাড়া কেউ সেই জায়গাগুলোতে ঘোরাতে নিয়ে যেতে চাই না। আমরা খুঁজি লোকাল মানুষ এখানে কোথায় আছে, লোকাল মানুষ যারা এখানে ভাষা জানবে। কিন্তু আমি যদি একটু ছাত্রছাত্রীরা দেখি, তারা কিন্তু এই ভাষাটাও জানে। আমরা বরিশালের মানুষ, বরিশালের ভাষাও জানি, বরিশালের মানুষদের সাথে কিভাবে কমিউনিকেট করতে হয় সেটাও জানি। আমরা যদি এটা নিয়ে একটু পড়াশোনা করি এবং যারা পর্যটক আসবে তাদের জন্য কি কি ভালো ব্যবস্থা করা যায় তার ব্যবস্থা করি, তাহলে আমার মনে হয় এটা খুব ভালো একটা আমাদের কর্মসংস্থানের জায়গা হয়ে যাবে। তার সাথে সাথে যে পর্যটন কেন্দ্রগুলোতে যে থাকার ব্যবস্থা রয়েছে, সেই থাকার ব্যবস্থাগুলোতে যদি ভালো করা হয়, আমার মনে হয় পর্যটক আরো আসবে, এবং এতে কর্মসংস্থান হোক আর পর্যটন কেন্দ্র হোক আরো বেশি ভালো হয়ে যাবে।
ধন্যবাদ অহনা। আমি এবার একটু চলে যাচ্ছি মোসাম্মদ তাজিন আপনার কাছে। তাজিন, আপনি বরিশালের একজন ভোটার আছেন। সো ভোটার হিসাবে আসন্ন যে ইলেকশনটা আসতেছে সেই ইলেকশনটাকে আপনার কি এক্সপেকটেশন আছে বা আপনি কি আশা করছেন? ইলেকশনটা কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসন্ন যে ইলেকশন আছে সেখানে একজন তরুণ হিসেবে, এবং আমি মনে করি শুধুমাত্র তরুণ নয়, আমরা সবাই চাই আসন্ন ইলেকশনটা হবে শান্তিপূর্ণ, অবাধ, এবং সেখানে সবাই হচ্ছে সমান অধিকারটা পাবে, যে ভোট কেন্দ্রে গিয়ে অধিকারটা যেন নিশ্চিত হয়। সেই বিষয়ে আমি আশাবাদী যে ইলেকশন কমিশন এবং এর সাথে জড়িত যেসব সংস্থা আছে তারা আরও বেশি নিরপেক্ষ হবে এবং তাদের মধ্যে জবাবদিহিমূলক ব্যবস্থাটা থাকবে, যাতে ইলেকশন এবং ভোটাধিকার নিশ্চিত করা হয় এবং সবাই অবাধ এবং নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে। ধন্যবাদ তাজিন আপনার এই বিষয়টি শেয়ার করার জন্য। আমি এবার একটু চলে যাচ্ছি আলমগীর কবির সোহাগ আপনার কাছে। সোহাগ, নির্বাচন বিষয়ক তথ্য এবং প্রার্থীদের নির্বাচনী ইশতেহার সর্বসাধারণের কাছে কতটুকু সঠিকভাবে পৌঁছায় বা আদৌ পৌঁছায় কিনা, ক্ষেত্রে আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে একটি আহ, আপনি যে প্রশ্নটা করলেন এটার উত্তরটা এরকম, মানে আমরা সবই জানি কিন্তু মানি না, বা প্রকাশটা ওইভাবে হয় না। দুঃখজনক হলো সত্যি, আমাদের নির্বাচনের আগে যেই হলফনামা দেওয়া হয় সেখানে একটি উল্লেখযোগ্য মুখ্য জায়গা হচ্ছে তার মানে আর্থিক সঙ্গতি, মানে সে কি করে না করে সেটা কিভাবে। এই ক্ষেত্রে সচ্ছলতা যদি আমি পার্সেন্টেজ হিসাব করি তাহলে 90% ধরতে পারেন যে এখানে ভুলভাল দেয়া থাকে, যেটা তার আছে বাস্তবে আছে কিন্তু ওখানে নাই। তো এটা দুঃখজনক। আমি যদি আমি 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 আমার প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে প্রথমেই যদি আমি সাদা চোখে বুঝতে পারি যে না উনি যা বলছেন উনি তার হলফনামা সেটা দিচ্ছেন না, সেক্ষেত্রে আমি প্রথমেই তো মোরালি ডাউন হয়ে যাই যে আমি আসলে এই লোকটার কাছে কি আশা করবো, বা উনি নির্বাচিত হলে আমাকে মানে জনগণকে সে কি সেবা দিবেন। তো এটা নিয়ে আমাদের ভিতরে শঙ্কা তো থাকবেই, অতীতেও ছিল, এখনো আছে, এবং আশা করব এটা যেহেতু নির্বাচন কমিশনের আন্ডারে থাকে যে ওনারা যদি আইনটাকে এই তাদের যেই আর্থিক সঙ্গতি বা আর্থিক যেই সম্পত্তির হিসাব তারা ইয়েতে দিয়ে থাকেন, নির্বাচন কমিশনের জমা দিয়ে থাকেন, এটা তারা নির্বাচন কমিশন চাইলেই সত্যিকারের তথ্যটা তুলে আনতে পারেন। আর যদি এটা নির্বাচন কমিশন করতে পারেন কি করা সম্ভব, নির্বাচন বাংলাদেশে যেই আইন রয়েছে, যদি প্রয়োজন পড়ে, যদি এটাকে কন্ট্রোল করার জন্য যদি কোনো আইন করার প্রয়োজন হয়ে থাকে সেটাও তারা করতে পারে। তো সেক্ষেত্রে এটা যদি করতে পারে, আমি বলবো স্বচ্ছ, সুন্দর এবং সত্যিকারের জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে আমরা 50% এগিয়ে যাব। আচ্ছা সোহাগ, আপনি এখানে একটা বিষয় বলেছেন যে এটা যারা আমরা জনসাধারণ যারা আছি তারা নির্বাচনী প্রার্থীদের এই বিষয়গুলো জানি না, এবং আপনি বলেছেন যে ইলেকশন কমিশনের এখানে একটা ভূমিকা আছে। আমি সেই জায়গা থেকে বলতে চাই যে বা জানতে চাই, এই জায়গাতে আপনাদের আসলে গণমাধ্যম কর্মী যারা আপনারা আছেন আর কি, আপনি নিজেও একজন গণমাধ্যম কর্মী, আপনাদের ভূমিকাটা আসলে কেমন বা আপনাদের ভূমিকাটা আসলে কি হতে পারে বলে আপনি মনে করেন? আসলে বাংলাদেশ না তথা সারা পৃথিবীতে গণমাধ্যম হচ্ছে ছায়া সরকার। আপনি দেশের উন্নয়নশীল দেশগুলোতে, বাংলাদেশের মতো দেশগুলোতে যদি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ আপনি দিতে চান, সেক্ষেত্রে সাংবাদিক বা আপনি যেটা বললেন যে পত্রিকা, যেটাই হোক, আমাদের ডিজিটাল মাধ্যম হোক, ইলেকট্রিক মাধ্যম, প্রিন্ট মিডিয়া হোক, মিডিয়ার একটা বড় ভূমিকা রয়েছে, এটা অস্বীকার করার নাই, কোনো সুযোগই আপনার নাই, পাবেন না। কারণ আপনি গণমাধ্যমের মাধ্যমেই আপনি বিভিন্ন রিপোর্টের মাধ্যমে, সংবাদের মাধ্যমে আপনার সত্যিটা বা মানুষের যে নিড, যে এরিয়া অনুযায়ী যে কার কি সমস্যা আছে, সেটা কিন্তু গণমাধ্যমের মাধ্যমেই মানুষের সামনে চলে আসে, জাতির সামনে চলে আসে, এবং জাতির সামনে চলে আসে এইসব বিষয় নিয়েই কিন্তু জনপ্রতিনিধিরা কাজ করে। তো সেক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে, গণতন্ত্রের উত্তরণের ক্ষেত্রে, একটি স্থিতিশীল রাষ্ট্র তৈরির ক্ষেত্রে আপনার মিডিয়ার ভূমিকা অস্বীকার করার সুযোগই নেই। মানে মোটা দাগে বলতে গেলে যে আপনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে মিডিয়ার ভূমিকা অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে এটা শক্তভাবে থাকবে বলে আমার বিশ্বাস।
ধন্যবাদ সোহাগ। আমিও বিশ্বাস করি গণমাধ্যম কর্মী যারা আছে তাদের এই জায়গাটা থাকা দরকার এবং একটা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা খুব মুখ্য ভূমিকা পালন করে। আমি এবার একটু অহনা আপনার কাছে যাব। অহনা, আপনি একজন ভোটার, সেই জায়গা থেকে একজন প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আপনি আসলে প্রার্থীর কোন দিকগুলোকে আপনি দেখবেন এবং ওই কোন দিকগুলো আসলে আপনাকে প্রভাবিত করবে? ধন্যবাদ। আমার কাছে মনে হয় একজন ভোটার হিসেবে আমি সবচেয়ে প্রথমে দেখব বা একজন প্রার্থীর কাছ থেকে সেটা হচ্ছে তার স্বচ্ছতা। সে কতটা স্বচ্ছ এবং তার কাজের ব্যাপারে সে কতটা নিরপেক্ষ। সে আমরা আসলে জানি যারা প্রার্থীরা আমাদের রয়েছে এখন বর্তমানে এবং যারা ভবিষ্যতে সরকার হোক, তারা অ্যাকচুয়ালি জনগণের সেবক হিসেবে কাজ করবে। তো তারা কতটা জনগণের জন্য কাজ করবে এটা আমার কাছে সবচেয়ে বেশি দেখার বিষয়। আরও একটা জিনিস হচ্ছে জবাবদিহিতা। আমাদের বর্তমানে বাংলাদেশে দুর্নীতি এতটাই বেড়ে গেছে যে জবাবদিহিতার জিনিসটা আমাদের মধ্যে অনুশীলনটা একদমই নেই বললেই চলে। তো আমার কাছে মনে হয় যে জবাবদিহিতা অনুশীলন অনেক বেশি দরকার আমাদের প্রার্থীদের মধ্যে, যে তারা কতটুকু তাদের সকল ক্ষেত্রে তাদের যে তথ্যগুলো রয়েছে, যে তথ্যগুলো বাংলাদেশের জনগণ জানতে পারবে এবং জানার জন্য তাদের অধিকার আছে, সেই তথ্যটা যেন তারা জানায় বাংলাদেশের মানুষকে এবং সেইভাবে যেন তারা নিজেদের ভোট চায় এবং ভবিষ্যতে যেন যদি তারা নির্বাচিত হয়ও তারা যেন সেভাবেই কাজ করে যেতে পারে। ধন্যবাদ অহনা আপনার বিষয়গুলোর জন্য, এবং আপনি যে বিষয়গুলো বলেছেন খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আমরা আগামীর বাংলাদেশ একটি নিরাপদ বাংলাদেশ এবং একটি সমৃদ্ধির বাংলাদেশ দেখতে চাই। এই প্রত্যাশা, এই আকাঙ্ক্ষা নিয়ে আজকের এই অনুষ্ঠান সমাপ্তি হচ্ছে এবং ধন্যবাদ আপনাদের সকলকে যারা আমাদের সাথে ছিলেন। আশা করি আমরা একটি সমৃদ্ধির বাংলাদেশ দেখতে পাবো, যে বাংলাদেশে আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণের মাধ্যমে আমরা আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন করব এবং উন্নয়নের মাধ্যমে আমরা বিশ্বে একটি বাংলাদেশকে রোল মডেল হিসাবে পরিচিতি লাভ করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।